Hello students, welcome to English Edition channel again. আজকের ক্লাসটা পার্ট 2 তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছো যে আমরা যে ক্লাসটা আজকে কমপ্লিট করব, যেটা আমি আগের দিনে যে ভিডিও ক্লাসটা দিয়েছি সেটা হচ্ছে পার্ট 1 এবং সেটা ছিল অমরনাথ, দ্য টেক্সট অমরনাথ রিটেন বাই সিস্টার নিবেদিতা। সেই টেক্সটের উপরে আমরা ওখানে হাফ অফ দ্য টেক্সট অলরেডি আলোচনা করেছি। আশা করি তোমরা ওটা পড়েছো। যদি না পড়ে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক আছে, ওখান থেকে তোমরা টেক্সটটা আগে ফার্স্ট পার্টটা পড়ে নাও, তাহলে তোমরা সেকেন্ড পার্টটা পড়তে পারবে, অর্থাৎ সেকেন্ড পার্টে আমাদের এই ক্লাসটা করতে পারবে। সো লেটস গো ফর দ্য সেকেন্ড ক্লাস, দ্য রেস্ট অফ দ্য টেক্সট অমরনাথ। অমরনাথ টেক্সটের বাকি অংশটা চলো আলোচনা করি এবং পুঙ্খানুপুঙ্খভাবে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড, ফ্রেজ বাই ফ্রেজ বুঝে নিই। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। যেখান থেকে স্টার্ট করব সেটা হচ্ছে যে লিভিং ইসলামাবাদ, ইসলামাবাদকে ছেড়ে যাওয়ার পরে, অর্থাৎ ইসলামাবাদ ইজ দ্য নেম অফ দ্য প্লেস ওয়্যার দে ওয়্যার, যেখানে তারা ছিলেন। এখন সেই ইসলামাবাদকে তারা ছেড়ে যাচ্ছেন, লিভিং ইসলামাবাদ, ইসলামাবাদটাকে ছেড়ে উই কট আপ সামহোয়ার উইথ দ্য পিলগ্রিমেজ। পিলগ্রিমেজ মানে হলো তীর্থযাত্রা। আমরা কট আপ সামহোয়ার উইথ দ্য পিলগ্রিমেজ, অর্থাৎ তীর্থযাত্রীদের সঙ্গে, কট আপ মানে তীর্থযাত্রীদের সঙ্গে কোনো এক জায়গায় সামহোয়ার মিশে গিয়েছিলাম। আমরা তীর্থযাত্রীদের সঙ্গে মিশে গিয়েছিলাম অ্যান্ড ক্যাম্পড উইথ ইট, এবং এর সঙ্গে ক্যাম্প করেছিলাম। ফর দ্যাট নাইট, ওই দিন রাত্রিবেলায়। কোথায় না, অ্যাট পাওয়ান, এ প্লেস ফেমাস ফর ইটস হোলি স্প্রিংস। পাওয়ান হচ্ছে আরো একটা জায়গা, কাশ্মীরের একটা ইম্পর্টেন্ট জায়গা, যে জায়গাটাকে বলা হয়েছে এ প্লেস ফেমাস ফর ইটস হোলি স্প্রিংস। স্প্রিংস মানে হচ্ছে ঝর্ণা, যে ঝর্ণাগুলো, হোলি মানে পবিত্র, এই জায়গাটাতে অনেক পবিত্র ঝর্ণা ছিল, সেই পবিত্র ঝর্ণাগুলোর জন্য এই জায়গাটা বিখ্যাত, পাওয়ান। অর্থাৎ পাওয়ানে সেই রাত্রিতে আমরা থেকেছিলাম, অর্থাৎ সিস্টার নিবেদিতা, স্বামী বিবেকানন্দ, এরা পিলগ্রিমেজদের সাথে, অর্থাৎ তীর্থযাত্রীদের সাথে মিশে গিয়ে ক্যাম্প করেছিলেন এবং সেখানে পাওয়ানে তারা থেকেছিলেন। আই ক্যান রিমেম্বার, আমি মনে করতে পারি, ইয়েট দ্য ব্রিলিয়েন্স অফ দ্য লাইটস। ব্রিলিয়েন্স অফ দ্য লাইটস মানে আলোর যে ঝলসানো বা আলোর যে প্রজ্বলন, আলোর যে ছটা, রিফ্লেক্টেড ইন দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার্স, যেটা প্রতিফলিত হচ্ছিল, রিফ্লেক্টেড হচ্ছিল। রিফ্লেক্টেড মানে প্রতিফলিত হচ্ছিল কোথায় না, ইন দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার্স, কালো জলের উপরে, অফ দ্য ট্যাঙ্ক, ট্যাঙ্ক মানে লেক, হ্রদের উপরে, হ্রদের কালো জলের উপরে সেই আলোটা প্রতিফলিত হচ্ছিল। দ্যাট ইভিনিং, ওই দিন সন্ধ্যেবেলায়, অ্যান্ড থ্রংস অফ পিলগ্রিমস প্রসিডিং। থ্রংস অফ পিলগ্রিমস মানে দল দল তীর্থযাত্রীরা, তারা প্রসিডিং, তারা এগিয়ে যাচ্ছিল, ইন লিটল গ্রুপস, অল্প অল্প দলে, ফ্রম শ্রাইন টু শ্রাইন, মিনস টেম্পল টু টেম্পল। এখানে দলে দলে তীর্থযাত্রীরা এক টেম্পল থেকে, এক মন্দির থেকে আরেক মন্দিরে দলে দলে তারা কি করছিলেন, তারা ঢুকছিলেন, বেরোচ্ছিলেন, তারা মুভ করছিলেন, প্রসিড করছিলেন। ওকে, নেক্সট প্যারাগ্রাফে যাই। এট পেহেলগাম, এই যে পেহেলগাম, যেটাকে বলা হয়, পেহেলগাম কথাটার অর্থই হচ্ছে দ্য ভিলেজ অফ দ্য শেফার্ডস। এটা আন্ডারলাইন করবে। পেহেলগাম কথাটার অর্থ হলো শেফার্ডস, অর্থাৎ মেষ পালকদের গ্রাম। কেন এই জায়গাটার নাম পেহেলগাম হয়েছে, সেটার মূল কারণ হচ্ছে এই শেফার্ডস। কারণ এখানে যারা বসবাস করেন, পেহেলগামে যারা বসবাস করেন, তারা বিশেষ করে, তারা স্পেশালি মেষ পালক, শেফার্ডস। এদের পশুপালন, মেষ পালন করেই তাদের জীবন জীবিকা তাদের কন্টিনিউ হয়। সুতরাং সেই পেহেলগামে, যেটাকে বলা হয় ভিলেজ অফ দ্য শেফার্ডস, মেষ পালকদের গ্রাম,
দ্য ক্যাম্প হল্টেড ফর এ ডে, সম্পূর্ণ ক্যাম্পটি একদিন থেমে গিয়েছিল। হল্টেড মিনস স্টপড, থেমে গিয়েছিল একদিনের জন্য। টু কিপ একাদশী, এই যে এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, একাদশী। এখন সম্পূর্ণ চন্দ্র মাসের মধ্যে যে পক্ষ অর্থাৎ এক পক্ষের 11তম যে দিন 11th ডে, সেই 11th ডেটা একাদশী হিসাবে গণ্য করা হয়। এবং যারা তীর্থযাত্রার সঙ্গে যুক্ত হিন্দু পিলগ্রিমস, যারা হিন্দু পিলগ্রিমেজ করেন, ওকে, সেই হিন্দু তীর্থযাত্রীদের কাছে একাদশী একটা গুরুত্বপূর্ণ দিন, কারণ এই দিন তাদেরকে উপবাস রাখতে হয়। এবং এই একাদশীর দিনটা পুরো ক্যাম্পটা একদিন থেমে গিয়েছিল, বিকজ দে হ্যাড টু স্টার্ভ, কারণ তাদেরকে উপবাস করতে হবে। সো ইট ওয়াজ এ বিউটিফুল লিটল র্যাভিন ফ্লোড। দেখো এখানে একটা উল্লেখযোগ্য টার্ম পাচ্ছি, র্যাভিন। র্যাভিন কথাটার অর্থ হচ্ছে গিরিখাত। গিরিখাত মানে দুটো পাহাড়ের মাঝখানে সংকীর্ণ রাস্তা যেটা চলে যাচ্ছে, সেই রাস্তাটাকে র্যাভিন ফ্লোড হিসাবে বলা হয়েছে। ফ্লোড মানে মেঝে, এখানে ওয়ে বা রাস্তাকে বোঝানো হয়েছে। যে রাস্তাটা দুটো খাড়া উঁচু পাহাড়ের মাঝখান দিয়ে সংকীর্ণভাবে চলে গেছে, সেই রাস্তাতে তারা হল্ট করেছিল, স্টপ করেছিল, থেমেছিল। এবং ফর দ্য মোস্ট পার্ট, বেশিরভাগ অংশটা উইথ স্যান্ডি, কারণ এই অংশের বেশিরভাগ অংশটা ছিল উইথ স্যান্ডি আইল্যান্ডস, মানে বালুময় আইল্যান্ডস মানে দ্বীপ। কি দিয়ে তৈরি হয়েছিল, কোথা থেকে তৈরি হয়েছিল না, ইন দ্য পেবল ওর্ন বেড অফ এ মাউন্টেন স্ট্রিম। কিভাবে তৈরি হয়েছে না, পেবল ওর্ন মানে নুড়ি পাথর গুলো ক্ষয়প্রাপ্ত হয়ে, ওর্ন মানে হচ্ছে ক্ষয়প্রাপ্ত হওয়া, পেবেল মানে নুড়ি পাথর, নুড়ি পাথর গুলো ক্ষয়প্রাপ্ত হয়ে যে বেড তৈরি করেছে, বেড মানে এখানে বিছানা নয়, বেড মানে হচ্ছে একটা বিস্তৃত সমতল জায়গা তৈরি হয়েছে, যেটা তৈরি করেছে কে, একটা মাউন্টেন স্ট্রিম। একটা পর্বতের জলধারা, পর্বতের থেকে বেরিয়ে আসা নদীতে যে নুড়ি পাথরগুলো বয়ে যায়, সেগুলোর ঘর্ষণে বালুকাময় হয়ে যখন বিভিন্ন ছোট ছোট দ্বীপ, বালুময় দ্বীপের তৈরি করে, সেইগুলো দিয়ে একটা গিরিখাতের মধ্য দিয়ে যে রাস্তা গেছে, সেই রাস্তাতে তারা ক্যাম্প করেছিল। দ্য স্লোপস অ্যাবাউট ইট, যে ঢাল, স্লোপস মানে ঢাল, পাহাড়ের যে বা পর্বতের যে ঢালগুলো, অ্যাবাউট ইট ওয়্যার ডার্ক উইথ পাইন ট্রিজ, অর্থাৎ এই ঢালে ঢালে ছিল পাইন গাছ, পাইন গাছে পরিপূর্ণ ছিল, যার জন্য পুরো জায়গাটা অন্ধকার দেখাচ্ছিল। অ্যান্ড ওভার দ্য মাউন্টেন, এবং পর্বতের উপরে, অ্যাট ইটস হেড, একদম পর্বতের উঁচু মাথাতে, ওয়াজ সিন দেখা যাচ্ছিল, অ্যাট সানসেট সূর্যাস্তের সময়, দ্য মুন চাঁদকে দেখা গিয়েছিল। অর্থাৎ যখন সূর্যাস্ত হচ্ছিল, পর্বতের একেবারে মাথাতে উঁচু জায়গাতে একদম পর্বতের শিখর থেকে যেটা দেখতে পেয়েছিলেন সেটা হচ্ছে চাঁদ উঠছে, নট ইয়েট ফুল, অর্থাৎ দিস ইজ নট দ্য ফুল মুন। কেন ফুল মুন নয়, কারণ এর যুক্তিটাই যে একাদশী কথাটার মধ্যেই আছে। দিস ইজ দ্য 11th ডে, এটা 11তম দিন, কি করে তাহলে ফুল মুন হবে, অর্থাৎ নট ইয়েট ফুল, ফুল মুন ছিল না, পূর্ণিমার সম্পূর্ণ চাঁদটা ছিল না। ইট ওয়াজ দ্য সিনারি অফ সুইজারল্যান্ড অর নরওয়ে। সিস্টার নিবেদিতা বলছেন এখানে যে দৃশ্যটা ছিল, সেই দৃশ্যটা ছিল সুইজারল্যান্ডের মতো। সুইজারল্যান্ড ইজ দ্য ইউরোপিয়ান কান্ট্রি which is famous for the beauty of nature, for the beauty of the mountains, for the beauty of the snow covered mountains and also the rivers, snow covered mountain, river ইত্যাদি নিয়ে সুন্দর একটা জায়গা যেটা সুইজারল্যান্ড। আরেকটা হচ্ছে নরওয়ে। নরওয়ে ইজ অ্যাকচুয়ালি দ্য স্নো কভার্ড রিজিয়ন which is famous for, যেটা বিখ্যাত ছিল পাহাড়, পর্বত, হিমবাহ, গ্লেসিয়ার্স, এই সমস্তগুলো জিনিস দিয়ে। এবং এখানে সুইজারল্যান্ড এবং নরওয়ের যে সৌন্দর্য ছিল, সিস্টার নিবেদিতা বলছেন সেই সৌন্দর্যের মতো এই সৌন্দর্যটাও তৈরি হয়েছিল সেই সময়। অ্যাট দেয়ার জেন্টলেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট, সবচেয়ে সুন্দরভাবে, সব থেকে সৌন্দর্যতম যে সুইজারল্যান্ড এবং নরওয়ে, সবচেয়ে সৌন্দর্যতম যে বিউটি,
হ্যাঁ, যে বিউটিটা সবচেয়ে দ্য মোস্ট বিউটিফুল থিংস ইন নরওয়ে আর সুইজারল্যান্ড, তার মতো এখানে সৌন্দর্য তৈরি হয়েছিল, যেটা সিস্টার নিবেদিতা এবং স্বামী বিবেকানন্দ লক্ষ্য করেছিলেন। হিয়ার উই স, এখানে আমরা দেখেছিলাম দ্য লাস্ট অফ হিউম্যান ডুয়েলিং, শেষ মানুষের বসবাসের শেষ জায়গা, অর্থাৎ এর উপরে মানুষ আর বসবাস করছে না। হিউম্যান ডুয়েলিং মানে মানুষের বাসস্থান, মানুষের বাসস্থান এর লাস্ট পর্যায়ে ছিল এই জায়গাটা। এ ব্রিজ, একটা ব্রিজ ছিল, এ ফার্ম হাউস, একটা ফার্ম হাউস ছিল, একটা খামার বাড়ি ছিল, উইথ ইটস প্লাউড ফিল্ডস, প্লাউডস মানে জমি কর্ষণ করা মাঠ ছিল, অ্যান্ড এ ফিউ সিটার হাটস, সিটার হাটস মানে হচ্ছে পশু পালন করার জন্য, পশু রাখার জন্য যে খামার বাড়ি, সেই পশু রাখার জন্য কতকগুলো কুড়ে ঘর ছিল। অ্যান্ড হিয়ার, এখানে অনেক গ্রাসি নল, ঘাসময় যে খোলা ময়দানে, when the final march began, যেখানে শেষ আমাদের এগোনোটা শুরু হয়েছিল, ফাইনাল মার্চ, ফাইনালি আমরা এগিয়ে গিয়ে যাচ্ছিলাম। উই লেফট দ্য রেস্ট অফ আওয়ার পার্টি এনক্যাম্পড, এনক্যাম্পড মানে ক্যাম্পবদ্ধ অবস্থায়, মানে ক্যাম্পের মধ্যে রাখা অবস্থায় আমরা বাকি যে আমাদের দলের অংশ বা আমাদের পার্টির, আমাদের দলে যারা ছিলেন তাদেরকে রেখে দিয়ে গিয়েছিলাম ক্যাম্পের মধ্যে। So this is the another part, this is the another paragraph that we completed here. Now we will go through the next paragraph. Next paragraph is starting a sister Nivedita বলছেন, through the scenes of indescribable beauty. Indescribable মানে অবর্ণনীয়, বর্ণনা করা যায় না, এরকম বর্ণনা করা যায় না, এরকম সমৃদ্ধ সৌন্দর্যময় দৃশ্যর মধ্য দিয়ে 3000 of us, আমরা প্রায় 3000 জন, ascended মানে moved forward, এগিয়ে গিয়েছিলাম, the valleys, উপত্যকা দিয়ে উপরে উঠে যাচ্ছিলাম, that opened before us as we went, যেটা খোলা ছিল আমাদের সামনে যখন আমরা যাচ্ছিলাম। অর্থাৎ আমরা এরকম সৌন্দর্যময়, যেটাকে বলেছে ascended, ascended means moved forward to the upward direction, উপরের দিকে উঠেছিলাম, এবং 3000 জন যখন উপর দিকে উঠছিলাম এরকম সৌন্দর্যময় নেচারের মধ্য দিয়ে এবং খোলা আকাশের মধ্যে। দ্য ফার্স্ট ডে, প্রথম দিন, উই ক্যাম্পড ইন এ পাইন উড, প্রথম দিন আমরা পাইনের একটা জঙ্গলে ক্যাম্প করেছিলাম, আমরা থেকেছিলাম সেখানে। দ্য নেক্সট, পরের দিন, উই হ্যাড পাসড দ্য স্নো লাইন, আমরা স্নো লাইন অর্থাৎ যে বরফ জমেছিল বা যে তুষারাবৃত লাইনগুলো, সরু সরু জায়গাগুলো, সেগুলো আমরা কি করেছিলাম, ক্রস করেছিলাম। অ্যান্ড পিচড আওয়ার টেন্টস, আমাদের তাঁবুগুলোকে পিচ করেছিলাম, আমাদের তাঁবুগুলোকে রেখেছিলাম, তাঁবুগুলোকে স্থাপন করেছিলাম বিসাইড এ ফ্রোজেন রিভার, ফ্রোজেন মানে জমে যাওয়া নদীর পাশে। দ্যাট নাইট, ওই দিন রাত্রিবেলায়, দ্য গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড, দারুণ ক্যাম্পের ফায়ার, আগুন জ্বালানো হয়েছিল, অফ জুনিপার, জুনিপার ইজ এ টাইপ অফ ট্রি, জুনিপার এক ধরনের গাছ, সেই গাছের ডাল দিয়ে এখানে ক্যাম্প ফায়ার তৈরি করা হয়েছিল, আগুন তৈরি করা হয়েছে। অ্যান্ড দ্য নেক্সট ইভিনিং, আর পরের দিন সন্ধ্যেবেলায়, অ্যাট স্টিল গ্রেটার হাইটস, গ্রেটার হাইটস মানে হচ্ছে অনেক উচ্চতায়, যখন আমরা অনেকটা উচ্চতা উঠে গেছি, তাহলে আগের দিন যখন পাইন গাছের সঙ্গে ছিল, তারপরে তারা ইভিনিং এ গ্রেট ক্যাম্প ফায়ার, সেখানে ফ্রোজেন রিভারের পাশে ক্যাম্প ফায়ার তৈরি করেছিল জুনিপার গাছের ডাল দিয়ে। কিন্তু পরের দিন, পরের সন্ধ্যেবেলায় যখন অনেক উচ্চতায় উঠে গেছে, গ্রেটার হাইটসে উঠে গেছে, দ্য সার্ভেন্টস হ্যাড টু ওয়ান্ডার মেনি মাইলস, চাকরদেরকে কিন্তু অনেক মাইল হেঁটে যেতে হয়েছিল, ইন সার্চ অফ দিস স্ক্যান্টি ফুয়েল, স্ক্যান্টি মানে অভাব, এই ফুয়েল মানে জ্বালানি, এই যে জ্বালানি কাঠের অভাবের জন্য অনেক মাইল তাদেরকে হেঁটে চলে যেতে হয়েছিল। অ্যাট লাস্ট, শেষমেশ, দ্য রেগুলার পাথওয়ে, যেটা নিয়মিত যে রাস্তা, কেম টু অ্যান এন্ড, শেষ হয়েছিল, অ্যান্ড উই হ্যাড টু স্ক্র্যাম্বল আপ অ্যান্ড ডাউন, স্ক্র্যাম্বল আপ অ্যান্ড ডাউন মানে চড়াই উতরাই পথে উঠতে হয়েছিল, আবার নামতে হয়েছিল, এরকম ভাবে রাস্তায় এগিয়ে যেতে হয়েছিল। অ্যালং দ্য গোট পাথস, গোট পাথস বলতে বোঝায় সংকীর্ণ, সরু, ন্যারো, সংকীর্ণ রাস্তাকে, অর্থাৎ সংকীর্ণ রাস্তা দিয়ে
আমাদেরকে স্ক্র্যাম্বল আপ মানে ক্লাইম্ব আপ এন্ড ডাউন, উঠতে হয়েছিল আবার নামতে হয়েছিল অন দ্য ফেস অফ দ্য স্টিপ ডিক্লাইভিটিস। ডিক্লাইভিটিস মানে ক্লাইম্বিং, যে উঁচু জায়গা, স্টিপ মানে হচ্ছে খাড়া, যে খাড়া অংশের মধ্য দিয়ে, এবং ডিক্লাইভিটিস বলতে বোঝায় ডাউন হিল, খাড়া ডাউন হিল, নিচের দিকে মুখ করে নামতে হয়েছিল, টিল যতক্ষণ না পর্যন্ত উই রিচড দ্য বোল্ডার স্ট্রিউন গর্জ। বোল্ডার স্ট্রিউন মানে হচ্ছে বোল্ডার ছড়ানো, বড় বড় পাথরের ছড়ানো, গর্জ মানে হচ্ছে গিরিখাত, যে গিরিখাতে অনেক বড় বড় বোল্ডার ছড়ানো আছে, সেখানে পৌঁছেছিলাম। ইন হুইচ, যার মধ্যে দ্য কেভ অব অমরনাথ ওয়াজ সিচুয়েটেড, অমরনাথ যে গুহাটা অবস্থিত ছিল। অর্থাৎ আমরা উই হ্যাড টু স্ক্র্যাম্বল আপ এন্ড ডাউন, আমাদেরকে অনেক ক্লাইম্ব আপ, উঠতে হয়েছিল, নামতে হয়েছিল, গোট পাথ সংকীর্ণ রাস্তা দিয়ে যেতে হয়েছিল, স্টিপ ডিক্লাইভিটিস যে খাড়া ডাউন হিল অর্থাৎ খাড়া পাহাড়ের নিচ দিয়ে নামতে হয়েছিল, টিল যতক্ষণ না পর্যন্ত উই রিচ দ্য বোল্ডার স্ট্রিউন গর্জ, বোল্ডার ছড়ানো, বড় বড় পাথর ছড়ানো যে গর্জ, যে গিরিখাতের মতন জায়গাতে আমরা পৌঁছেছিলাম। ইন হুইচ, যেখানে দ্য কেভ অফ দ্য অমরনাথ, অমরনাথের যে গুহাটা ওয়াজ সিচুয়েটেড, অবস্থিত ছিল। সো অ্যাজ উই অ্যাসেন্ডেড দিস, অ্যাসেন্ডেড মানে আমরা যখন এগিয়ে গিয়েছিলাম, উই হ্যাড বিফোর আস, আমাদের সামনে ছিল দ্য স্নো পিকস। স্নো পিকস অর্থাৎ তুষারাবৃত, বরফাবৃত পর্বতের চূড়াগুলো ছিল, কভার উইথ হোয়াইট ভেল, ভেল মানে হচ্ছে কভার, ঢাকা, পর্দা, সাদা পর্দায় ঢাকা। সাদা পর্দা মানে কোনগুলো? ভেল বলতে বোঝানো হয়েছে হোয়াইট স্নো, হোয়াইট স্নো সাদা তুষার আবৃত, সেটাকে বলছে হোয়াইট ভেল, সাদা পর্দায় ঢাকা। নিউলি ফলেন, যেটা সবে মাত্র পড়েছে। অ্যান্ড ইন দ্য কেভ ইটসেলফ, গুহার ভিতরে, ইন এ নিচ মিনস পারফেক্ট প্লেস। নিচ কথাটার মানে হচ্ছে পারফেক্ট প্লেস, যথাযথ জায়গাতে। নেভার রিচড বাই সানলাইট, যে জায়গায় সূর্যের আলো কখনো পৌঁছায়নি, নেভার রিচ দ্য সানলাইট, সেই জায়গাতে শোন দ্য গ্রেট আইস লিঙ্গম। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, আইস লিঙ্গম। আইস লিঙ্গম বলতে কি বোঝায়? আইস লিঙ্গম বলতে বাবা মহাদেব বা শিবের যে লিঙ্গ, শিবলিঙ্গ, যেটা অমরনাথে কি দিয়ে তৈরি? যেটা অমরনাথে বরফ দিয়ে তৈরি, সেইটাকেই বলা হচ্ছে আইস লিঙ্গম। অর্থাৎ অমরনাথ ধামের যেটা সব থেকে বহু প্রতীক্ষিত জিনিস, সেটা হচ্ছে আইস লিঙ্গম, বরফের শিবলিঙ্গ। সেই বরফের শিবলিঙ্গ যেটা চকচক করছিল, যেখানে সূর্যের আলো কখনো পৌঁছাতে পায়নি। অ্যাকচুয়ালি আইস লিঙ্গমটা এই যে শ্রাবণের সময়, শ্রাবণের প্রথম দিকে বৃষ্টির যখন সামান্য হয়ে থাকে, বৃষ্টির জন্য এই জায়গায় কিন্তু দীর্ঘদিন ধরে এই শিবলিঙ্গমটা তৈরি হয়, শিবলিঙ্গটা তৈরি হয় যেটা বরফ দিয়ে তৈরি হয়, সেটাকে এখানে আইস লিঙ্গম বলা হচ্ছে। এবং সেই আইস লিঙ্গমটা সেখানে জলজল করছিল, চকচক করছিল। দ্যাট মাস্ট হ্যাভ সিমড, যেটা মনে হচ্ছিল টু দ্য অস্ট্রাক, অস্ট্রাক মানে দারুণ আকর্ষণীয়, দারুণ প্রভাবিতকারী, পিজেন্টস যেটা হচ্ছে মানে খুব আশ্চর্যকারী, পিজেন্টস মানে কৃষকেরা বা মেষ পালকেরা, যারা কৃষক বা মেষ পালক, হু ফার্স্ট কেম আপন ইট, যারা এখানে এসেছিল, লাইক দ্য ওয়েটিং প্রেজেন্স অফ গড, যেন তারা এখানে অপেক্ষমান, প্রেজেন্স অফ গড মানে ভগবান যেন অপেক্ষা করছিল, সেই সময়ে তারা ওই কৃষকেরা, ওই পিজেন্টসরা এসেছিল। আসলে এই সম্পূর্ণ লাইনটা, যে লাইনটা আন্ডারলাইন করবে, এই লাইনটা যে ঘটনাটাকে বোঝায়, সেই ঘটনাটা হচ্ছে দ্য ডিসকভারি অফ অমরনাথ। মানে অমরনাথ টেম্পেলের ভেতরে, মানে অমরনাথ যে পিলগ্রিমেজে, অমরনাথে যে শিবলিঙ্গটার কথা এখানে বলা হয়েছে, সেটার আবিষ্কারের একটা ইতিহাসকে বোঝাচ্ছে। আবিষ্কারের ইতিহাস কি বলছে? আবিষ্কারের ইতিহাস বলছে যে এখানে একজন পিজেন্ট, সেই পিজেন্ট যার নাম ছিল বুটা মালিক, সেই পিজেন্ট এখানে এসেছিলেন এবং প্রথম এটা দেখে আবিষ্কার করেছিলেন। তিনি আশ্চর্য ছিলেন, বলছে যে কথাটা বলেছে অস্ট্রাক মানে তিনি যথেষ্ট আশ্চর্য হয়েছিলেন, এবং তার আশ্চর্যান্বিত যে আবিষ্কার,
সেই আবিষ্কারটাই অমরনাথকে বিখ্যাত করে তুলেছে। ওকে, সো নেক্সট প্যারাগ্রাফে যাই। নেক্সট প্যারাগ্রাফে যেটা সিস্টার নিবেদিতা বলছেন, তারপরে স্বামী বিবেকানন্দ কি করছেন। যখন তিনি অমরনাথে পৌঁছে যাচ্ছেন, অমরনাথে পৌঁছে যাওয়ার পরে সিস্টার নিবেদিতা বলছেন স্বামীজি কি করছেন। দ্য স্বামী হ্যাড অবজার্ভড, লক্ষ্য করেছিলেন, অবজার্ভড এভরি রাইট মানে পালন করেছিলেন, এখানে অবজার্ভ মানে পালন করেছিলেন, এভরি রাইট প্রত্যেকটা রিচুয়াল, প্রত্যেকটা একজন হিন্দু পিলগ্রিমেজ তীর্থযাত্রী যা যা করে থাকে সেগুলো সবই করেছিলেন অফ দ্য পিলগ্রিমেজ অ্যাজ হি কেম অ্যালং, যেহেতু তিনি এসেছিলেন এখানে। হি হ্যাড টোল্ড হিজ বিডস, কেপ্ট ফাস্টস and bathed in the ice cold waters of 5 streams in succession. He had told his beads, beads মানে হচ্ছে জপমালা, একটা মালা নিয়ে জপ করেছিলেন। kept fasts, fast মানে হচ্ছে যেটা তিনি উপবাস করেছিলেন, and bath স্নান করেছিলেন in the ice cold waters of 5 streams in succession. 5 streams in succession বলতে 5টা নদের মিলিত যে ঠান্ডা জল, সেই ঠান্ডা জলে তিনি স্নান করেছিলেন। ক্রসিং দ্য রিভার গ্র্যাভেলস, এবং নদীর যে গ্র্যাভেলস, নদীর বালুময় জায়গাটা তিনি ক্রস করেছিলেন অন আওয়ার সেকেন্ড ডে, দ্বিতীয় দিনে। অ্যান্ড নাও, এবং এখন অ্যাজ হি এন্টায়ার দ্য কেভ, যখন তিনি কেভে প্রবেশ করেছিলেন, ইট সিম টু হিম, এটা তার কাছে মনে হয়েছিল অ্যাজ ইফ হি স শিবা মেড ভিজিবল বিফোর হিম। যখন তিনি এখানে প্রবেশ করছেন তখন তার মনে হচ্ছে যেন শিব অর্থাৎ মহাদেব শিব যেন তার সামনে দৃশ্যমান হয়েছে। অ্যামিডস দ্য বাজিং, বাজিং মানে গুনগুন করা শব্দ, সোয়ার্মিং নয়েজ এটাও মানে মৌমাছির গুনগুন করা শব্দের মতো। দ্য নয়েজ অফ দ্য পিলগ্রিম ক্রাউড, তীর্থযাত্রীদের যে শব্দ, তীর্থযাত্রী জনতার যে শব্দ। and the overhead fluttering of the pigeons, pigeons মানে হচ্ছে পায়রা, fluttering মানে ফতপত পতপত করে ওড়া। এইটা একটা সিম্বলিক জায়গা রয়েছে অমরনাথে, সেটা হচ্ছে পিজিয়ন্স মানে পায়রার যে ওড়ার ঘটনাটা যথেষ্ট শুভ বলে মনে করা হয়। এখানে মনে করা হয় এখানে দর্শনের পরে যদি পায়রা ওড়ে, তাহলে সেটা মনে করা হয় যে শিব যেন পায়রার ছদ্মবেশে এসে তাকে আশীর্বাদ করে দিয়ে যাচ্ছেন, তার আশাটাকে শুভ সূচনা করে দিয়ে যাচ্ছেন এবং সূচিত করে দিয়ে যাচ্ছেন। এবং ফ্লাটারিং অফ দ্য পিজিয়ন্স, পিজিয়ন মানে পায়রার যে পথ করে ওড়া, সেইগুলো মাথার উপরে এই ঘটনাগুলো ঘটেছিল। অ্যান্ড হি নেল্ট, তিনি কি করেছিলেন, তিনি হাঁটু গেড়েছিলেন। নেল্ট, নেল্ট তিনি হাঁটু গেড়েছিলেন। অ্যান্ড প্রস্ট্রেটেড 2 or 3 times, প্রস্ট্রেটেড মানে হচ্ছে তিনি মাথা নত করেছিলেন, প্রণাম করেছিলেন মাথা ঠেকিয়ে। আননোটিসড মানে অদেখা অবস্থায়, অর্থাৎ অন্যরা দেখেনি এরকম অবস্থায় তিনি কি করেছিলেন, 2-3 বার মাথা ঠেকিয়ে প্রণাম করেছিলেন। অ্যান্ড দেন তারপর অ্যাফ্রেড লেস্ট ইমোশন মাইট ওভারকাম হিম, এবং যখন তিনি ভয় পেলেন যে লেস্ট ইমোশন মাইট ওভারকাম হিম, আবেগ হয়তো তাকে ওভারকাম করে যেতে পারে, আবেগ হয়তো তার মনের মধ্যে অনেক বেশি চলে আসতে পারে এবং তাকে উচ্ছ্বসিত করে তুলতে পারে। হি রোজ, তিনি উঠেছিলেন। অ্যান্ড সাইলেন্টলি উইথড্রিউ, এবং নিজেকে ধীরে ধীরে ওখান থেকে সরিয়ে নিয়েছিলেন। হি সেড আফটারওয়ার্ডস, তারপর তিনি বলেছিলেন দ্যাট ইন দিস ব্রিফ মোমেন্টস, যে এই মোমেন্টস মানে হচ্ছে টাইম, ব্রিফ মানে হচ্ছে সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়গুলোতে হি হ্যাড মানে যে সময়ে তিনি ওই অমরনাথে ছিলেন, ওই গুহাতে ছিলেন, সেই সংক্ষিপ্ত সময়ে হি হ্যাড রিসিভড ফ্রম শিবা দ্য গিফট অফ অমর, তিনি মহাদেব শিবের কাছ থেকে অমরত্ব লাভ করেছেন। নট টু ডাই, অমর বলতে নট টু ডাই, বাংলায় অমর কথাটার মানে হচ্ছে না মরে যাওয়া, মানে নট টু ডাই আনটিল, যতক্ষণ না পর্যন্ত হি হিমসেলফ হ্যাড উইলড ইট, যতক্ষণ না পর্যন্ত তিনি নিজে ইচ্ছা করছেন মৃত্যুর। অর্থাৎ তিনি মনে করছেন তিনি যেন এখানে এসে অমরনাথে এসে তিনি অমরত্ব লাভ করেছেন। যতক্ষণ না পর্যন্ত তিনি নিজে উইল করছেন, নিজে ইচ্ছে করছেন, ততক্ষণ পর্যন্ত তিনি মারা যাবেন না। ইন দিস ওয়ে, এইভাবে পসিবলি সম্ভবত ওয়াজ ডিফিটেড অ্যান্ড ফুলফিলড,
এবং তিনি ডিফিট হয়েছিলেন, তিনি যেন এখানে হেরে গিয়েছিলেন বা তার মনস্কামনা পরিপূর্ণ হয়েছিল, দ্যাট প্রি-সেন্টিমেন্ট, ওই যে সেন্টিমেন্টটা, ওই যে মানসিকতাটা, কোন সেন্টিমেন্টটা, হুইচ হ্যাড হন্টেড হিম, যেটা তাকে তাড়না করত, কোন জিনিসটা তাকে তাড়না করত, ফ্রম হিজ চাইল্ডহুড, তার শিশুবেলা থেকে, দ্যাট হি উড মিট উইথ ডেথ ইন এ শিব টেম্পল অ্যামাং দ্য মাউন্টেন্স। একটা ধারণা তার মনের মধ্যে সবসময় ধারণা করে নিয়ে বলতো, যেটা ছোটবেলা থেকে তার মনে হতো যে হি উড মিট উইথ ডেথ, সে মৃত্যুর মুখোমুখি হবে, ইন এ শিব টেম্পল, একটা শিব মন্দিরে, অ্যামাং দ্য মাউন্টেন্স, পর্বতের মাঝে একটা শিব মন্দিরে তার হয়তো মৃত্যুর সঙ্গে দেখা হবে। এবং এই বিষয়টা তাকে ছোটবেলা থেকে কি করতো, তাড়না করে নিয়ে যেত, এবং এটাই তিনি ডিফিট করেছিলেন। এই ধারণাটা, এই প্রি সেন্টিমেন্টটা এখানে তিনি হারাতে পেরেছিলেন অমরনাথে অমরত্ব লাভ করে। খুব সুন্দর বলেছেন স্বামী বিবেকানন্দ, সেই কথাটাই এখানে সিস্টার নিবেদিতা বলছেন। ওকে, নেক্সট। আউটসাইড দ্য কেভ, গুহার বাইরে, দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন। এক্সপ্লয়টেশন মানে হচ্ছে অত্যাচার, ব্রাহ্মণিক মানে ব্রাহ্মণ, ব্রাহ্মণদের কোনো অত্যাচার সেখানে ছিল না। তাহলে গুহার বাইরে ব্রাহ্মণদের কোনো অত্যাচার এখানে ছিল না। কাদের উপরে? অফ দ্য হেল্পলেস পিপল, অসহায় মানুষদের উপরে ব্রাহ্মণদের অত্যাচার। এই জায়গাটায় ব্রহ্ম কনসেপ্টটা আসছে, কারণ তিনি ব্রহ্ম কনসেপ্টে বিশ্বাসী ছিলেন, ব্রহ্ম ধারণায় বিশ্বাসী ছিলেন। তিনি ব্রাহ্মণ্য ধর্মের যে নিয়ম নীতি, ব্রাহ্মণ্য ধর্মের যে অত্যাচার, তার বিরুদ্ধাচরণ করেছিলেন। তার জন্য তিনি এই কথাটা বলছেন। তিনি বলছেন, এবং সিস্টার নিবেদিতার মধ্যেও এর প্রভাবটা পড়েছে। স্বামী বিবেকানন্দের যে ব্রহ্মের কনসেপ্ট, সেটা সিস্টার নিবেদিতার মধ্যেও পড়ছে, যার জন্য সিস্টার নিবেদিতা বলছেন যে এখানে ব্রাহ্মণদের কোনো প্রভাব ছিল না, ব্রাহ্মণদের কোনো অত্যাচার ছিল না অসহায় মানুষের উপরে। অর্থাৎ এটা তৎকালীন সমাজকে রিফ্লেক্ট করছে। অমরনাথ ইজ রিমার্কেবল ফর ইটস সিম্পলিসিটি and closeness to nature. অমরনাথ is remarkable, অমরনাথ হচ্ছে একটা দারুণ জায়গা, দারুণ সুন্দর জায়গা, এর সরলতার জন্য, সিম্পলিসিটির জন্য, ক্লোজনেস টু নেচার, প্রকৃতির খুব কাছাকাছি থাকার জন্য, প্রকৃতির প্রতি ভালোবাসার জন্য। বাট দ্য পিলগ্রিমেজ culminates means comes to an end, কিন্তু এই পুরো তীর্থযাত্রাটা শেষ হয়েছিল on the great day of রাখি বন্ধন। রাখি বন্ধন is another phase, রাখি বন্ধন আরো একটা ঘটনা, যেটা আমাদের হিন্দু মাইথোলজি, হিন্দু ধর্মের মধ্যে খুব গুরুত্বপূর্ণ হয়ে আছে। এবং এই রাখি বন্ধনের মধ্যে শুধুমাত্র হিন্দু ধর্ম নয়, এর মধ্যে একটা সেকুলার মেন্টালিটি রয়েছে, যেখানে ভাই বোনের মধ্যে রাখি বন্ধন, যেখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে রাখি বন্ধন হয়ে আছে, যেটা সেকুলারিজমটাকে এক্সপেক্ট করে। সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতাকে যেটা এক্সপ্রেস করে। অর্থাৎ রাখি বন্ধনের দিনে একে অপরের সঙ্গে রাখি বন্ধন করে, রাখি বেঁধে এই পিলগ্রিমেজের দিনটা শেষ হয়েছিল, পিলগ্রিমেজের যাত্রাটা শেষ হয়েছিল। অ্যান্ড আওয়ার রিস্টস, আমাদের হাতগুলো, ওয়ার টাইড উইথ রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস অফ দ্যাট স্যাক্রামেন্ট। স্যাক্রামেন্ট মানে রিলিজিয়াস যে রিচুয়াল, ধর্মীয় যে নিয়ম, সেই ধর্মীয় নিয়মে লাল এবং ইয়েলো, লাল এবং হলুদ যে থ্রেড, দড়িতে আমাদের যে রিস্টগুলো, আমাদের যে কবজিগুলো, আমাদের যে হাতগুলো, সেগুলো পরিপূর্ণ হয়ে গিয়েছিল। আফটারওয়ার্ডস, এরপরে, উই রেস্টেড, আমরা বিশ্রাম নিয়েছিলাম, অ্যান্ড হ্যাড এ মিল, একটা মিল খেয়েছিলাম, খাবার খেয়েছিলাম। অন সাম হাই বোল্ডার্স, উঁচু কয়েকটি পাথরের উপরে, বোল্ডারের উপরে, বিসাইড দ্য স্ট্রিম, নদীর পাশে। অর্থাৎ নদীর পাশে উঁচু কতকগুলো পাথরের উপরে আমরা আমাদের খাবার গ্রহণ করেছিলাম, মিল খেয়েছিলাম, বিফোর রিটার্নিং টু আওয়ার টেন্টস, আমাদের তাঁবুতে ফিরে আসার আগে। এরপরের কি ডেসক্রিপশন আছে? দ্য স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস। ফুল অফ দ্য প্লেস মানে জায়গাটাই পরিপূর্ণ নয়। স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস মিন স্বামী ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দ্য প্লেস। স্বামীর অর্থাৎ স্বামীজি যেন এই জায়গাটা দ্বারা আপ্লুত হয়েছিলেন, হি ওয়াজ ওভারজয়েড বাই দ্য প্লেস। এই জায়গাটা যেন পরিপূর্ণ হয়ে উঠেছিল, স্বামীজি সেই অনুভবটা করেছিলেন। হি ফেল্ট, তিনি অনুভব করেছিলেন that he had never been to anything so beautiful, তিনি এত সুন্দর আগে কখনো দেখেননি। He sat long silent, তিনি দীর্ঘ নীরবতার মধ্যে বসেছিলেন। Then he said dreamily, তারপর তিনি স্বপ্নের মতন করে বলেছিলেন। কি বলছেন স্বপ্নের মতো করে? তিনি বলছেন, I can well imagine, আমি ভালোই কল্পনা করতে পারি, how this cave was first discovered,
কিভাবে এই গুহাটা প্রথম আবিষ্কার হয়েছিল। এই পার্টি অফ দ্য শেফার্ডস, একটা মেষ পালকের দল, ওয়ান সামার ডে, একদিন গ্রীষ্মের দিনে, মাস্ট হ্যাভ লস্ট দেয়ার ফ্লোকস, তাদের যে ফ্লোকস, তাদের যে দল, অর্থাৎ তাদের যে পশুদের দল, তারা হারিয়ে ফেলেছিল। অ্যান্ড ওয়ান্ডার্ড ইন হেয়ার, এবং ঘুরে 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 এখানে এসেছিল, ইন সার্চ অফ দেম, তাদের খোঁজে। দেন তারপর when they came home to the valleys, তারপর তারা যখন বাড়ি ভ্যালি উপত্যকায় বাড়িতে ফিরে এসেছিল, they told, তারা বলেছিল, how they had suddenly come upon মহাদেব, তারা কত হঠাৎ করে কিভাবে মহাদেবের সান্নিধ্যে এসেছিলেন, মহাদেবের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। কে পাপন মানে হচ্ছে হঠাৎ দেখা হওয়া, কিভাবে মহাদেবের সঙ্গে তাদের হঠাৎ সাক্ষাৎ হয়েছিল। So this is the way অমরনাথ was actually discovered, এভাবেই তো অমরনাথকে ডিসকভার করা হয়েছিল, সেই ঘটনাটার কথা এখানে বলা হলো। of my master himself, মাস্টার নিজে, in any case, যে কোনো ভাবেই হোক, a like story was true, এই ধরনের গল্পটাই তো সত্যি। the purity মানে শুদ্ধতা, and whiteness এবং শুভ্রতা, শুদ্ধতা মানে পিউরিটি, হোয়াইটনেস মানে শুভ্রতা, অর্থাৎ সাদা বা শুভ্রতা, of the ice pillar, ওই যে আইস পিলার, ওই যে বরফের যে পিলার, ওই যে আইস লিঙ্গম, had startled and enwrapped him, এটা তাকে চমকে দিয়েছিল, এটা তাকে এনর্যাপ্ট করেছিল, তাকে বদ্ধ করে রেখেছিল, তাকে একটা ধারণার মধ্যে বশীভূত করে রেখেছিল, এনর্যাপ্ট করে রেখেছিল। the cavern had revealed itself to him, এই যে ক্যাভার্ন, এই যে গুহা, ক্যাভার্ন মানে হচ্ছে যে গুহা, যে গুহাটা প্রকাশিত হয়েছিল, নিজেকে প্রকাশ করেছিল তার কাছে, as the secret of কৈলাস, অর্থাৎ তিনি এখানে কৈলাসের যে গোপনীয়তা বা কৈলাসের তত্ত্ব নিয়ে আসছেন। তিনি বলছেন এই গুহাটাই যেন কৈলাসের যে গোপন সিক্রেট, সেই সিক্রেটটাকে যেন প্রকাশ করেছিল। কৈলাস এটা আরো একটা হিন্দু ধর্মের মধ্যে গুরুত্বপূর্ণ প্লেস। কৈলাস এমন একটা জায়গা, যে জায়গাটাতে মনে করা হয় মহাদেব শিব সেখানে থাকেন। সৃষ্টির সময় মহাদেব শিব সেখান থেকে যেন সৃষ্টির নৃত্য করেছিলেন, এবং কৈলাসটাকে যথেষ্ট গুরুত্বপূর্ণভাবে মহাদেবের আবাসস্থান হিসাবে কৈলাসকে প্রেজেন্ট করা হয়। সেই জন্য তিনি বলছেন যে কৈলাসের যে সিক্রেট বা গোপন কথাটা যেন প্রকাশিত হয়েছিল এই গুহার মাধ্যমে। অ্যান্ড ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার বাকি জীবনটাতে, হি চেরিশড দ্য মেমোরি, তিনি প্রতিপালিত করেছিলেন, হি নার্চার্ড, চেরিশড মানে প্রতিপালিত করা, তিনি তার হৃদয়ের মধ্যে প্রতিপালিত করেছিলেন দ্য মেমোরি, সেই স্মরণীয় ঘটনাগুলো। হাউ হি হ্যাড এন্টার্ড এ মাউন্টেন কেভ, কিভাবে একটা পর্বতের গুহাতে তিনি প্রবেশ করেছিলেন, অ্যান্ড কেম ফেস টু ফেস, কিভাবে মুখোমুখি হয়েছিলেন, ফেস টু ফেস মুখোমুখি হয়েছিলেন, দেয়ার উইথ দ্য লর্ড হিমসেলফ, লর্ড মানে লর্ড শিবা, শিব মহাপ্রভু মহাদেব শিবের সঙ্গে তিনি কিভাবে সরাসরি মুখোমুখি হয়েছিলেন, সেই ঘটনাটাকে নিয়েই, সেই অভিজ্ঞতাটাকে নিয়েই তিনি সারা জীবন সেটাকে মনের মধ্যে প্রতিপালিত করেছিলেন, মনের মধ্যে রেখে দিয়েছিলেন। So this is about Swami Vivekananda's travel to Amarnath, and in this text Amarnath, Sister Nivedita has spoken us about the complete travel to Amarnath by Swami Vivekananda, কিভাবে স্বামী বিবেকানন্দের উপরে অমরনাথ ইম্প্যাক্ট করেছিল সেই বিষয়টাও লাস্ট কয়েকটি প্যারাগ্রাফে আলোচনা করা হয়েছে। আশা করি তোমাদের এই টেক্সটের অ্যানালিসিসটা যথেষ্ট ভালো লেগেছে, ভালো লাগবেই, আশা করছি ভালো লেগেছে। কিন্তু আশা করব একই সঙ্গে যে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে আমাদের ভিডিওগুলো, এবং তোমাদের ইন্সপিরেশনাল এই কাজগুলো আমাদেরকে ইন্সপায়ার করবে, আমাকে ইন্সপায়ার করবে পরবর্তী যে লেসেন্স গুলো সেগুলো আমাদের চ্যানেলে আপলোড করতে এবং তোমাদেরকে সাহায্য করতে। So this is all about Amarnath, Sister Nivedita. We will come again with the MCQ questions on this text in our next video. Okay, thank you very much. Goodbye.